আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। মঙ্গলবার সকাল 10টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের সংসদ সদস্যদের শপথ কক্ষে এটি অনুষ্ঠিত হবে। আর বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এর আগে শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী 297 জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে অংশ নিতে ভারত, চীন, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে ঠাঁই হচ্ছে কাদের? রাজনীতির মাঠে এখন সেই আলোচনাই তুঙ্গে। দলটির নীতি নির্ধারকরা বলছেন, নতুন সরকারের রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদে থাকবে বড় চমক। অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা খুব বড় হবে না বলেও আভাস দেন দলটির নেতারা। বিগত দিনের আন্দোলন সংগ্রাম আর দলের অনুগতরাও থাকবেন বিবেচনায়। যুগপৎ আন্দোলনের শরিক ও সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিতরাও পাবেন সুযোগ। সুমনদের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলটি প্রায় চূড়ান্ত করেছে তাদের মন্ত্রিসভার আকার। রাষ্ট্রপতি হিসেবে বিবেচনায় রয়েছেন দলের দুর্দিনের কাণ্ডারি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও। স্পিকার হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন মির্জা আব্বাস। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমদ। যদিও আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের জন্যও তিনি আলোচনায় রয়েছেন। অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বাণিজ্য এবং পররাষ্ট্রের জন্যও তাকে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে অর্থে রেজা কিবরিয়ার নামও আলোচনায় রয়েছে। শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন আমানুল্লাহ আমান। শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন আনম এহসানুল হক মিলন। স্বাস্থ্যে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আর কৃষিতে দায়িত্ব পেতে পারেন আব্দুল আওয়াল মিন্টু কিংবা শহীদুল ইসলাম বাবুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন লুৎফুজ্জামান বাবর। আর প্রতিমন্ত্রী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম আলোচনায় রয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্বে আসতে পারেন শ্যামা ওবায়েদ। টেকনোক্র্যাট কোটায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমাইল জবিউল্লাহ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারেন হুমায়ুন কবির। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য আলোচনায় রয়েছেন ইশরাক হোসেন। এই মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত হতে পারেন আমিনুল হকও। থাকতে পারেন গয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকতুল্লাহ বুলু ও একেএম ওয়াহিদুজ্জামান। আলোচনায় রয়েছেন জোটটির শরিক দলগুলোর প্রধান আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর ও জোনায়েদ সাকি সহ আরও অনেকে। এছাড়াও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। মন্ত্রিসভায় স্থান পেলে দক্ষতার সবটুকু উজাড় করে দিতে চান আলোচনায় থাকা নেতারা। কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বাংলাদেশে, কারণ কর্মসক্ষম জাতি বানাতে হলে আমাকে এই সেক্টরই সবচেয়ে বেশি ট্রাস্ট সেক্টর হিসেবে নিতে হবে। ভূমি দখল, জমি দখল, দোকান দখল, মানুষের ঘরবাড়ি দখল, এদের হাত থেকে বাংলাদেশের আমার এলাকার জনগণকে একটি নিরাপদ জনপদে পরিণত করা, এটি হলো আমার প্রধান দায়িত্ব। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, সব বিষয়ে ভারসাম্য রেখেই গঠিত হবে নতুন মন্ত্রিপরিষদ। অভিজ্ঞ থাকবে, তরুণ থাকবে, সবাই একটা রিপ্রেজেন্টেশন থাকবে মন্ত্রিসভায়। এটা তো স্বাভাবিক। সততাটা অনেক বড় প্রশ্ন এখানে। এটা আছে, যোগ্যতার বিষয় আছে, অভিজ্ঞতার বিষয় আছে, তো সবকিছু মিলিয়ে আর কি। নির্বাচনের পর নতুন বাস্তবতায় গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, নবীন এবং প্রবীণের সমন্বয়ে গঠিত হবে এটি। দীর্ঘদিনের ত্যাগ এবং যোগ্যতার ভিত্তিতে মন্ত্রিসভায় জায়গা পাবেন তারা। নবগঠিত মন্ত্রিপরিষদের সামনে রয়েছে যেমন নানামুখী চ্যালেঞ্জ, তেমনি রয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের অপার সম্ভাবনা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা।
ফেব্রুয়ারি নির্বাচনে ভোট গ্রহণ গণনায় ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। তিনি বলেন, নির্বাচনে ভোট জালিয়াতি সহ কালো টাকার ছড়াছড়ি হয়েছে প্রচুর। প্রার্থীদের পক্ষ থেকে ভোটের দিন অভিযোগ দিলে সে বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এই সময় ৩২ আসনের ভোট পুনঃগণনার আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। বিকাল 4:30টায় জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এত যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরো আগাতে হবে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে রয়েছেন সহকর্মী শাকিলা করিম। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাকিলা, 11 দলীয় জোটের বৈঠক নিয়ে বিস্তারিত জানাবেন, সেই সাথে জানাবেন যে সংসদ সদস্যদের শপথ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে। ধন্যবাদ ফারিয়া। প্রায় 2.25 ঘন্টার মতো 11 দলীয় জোটের সদস্যরা 11 জন এসেছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ে। তাদের ভোট গণনা থেকে শুরু করে ভোটের রেজাল্ট কেন দিতে দেরি হয়েছে সব কিছু মিলে তাদের বিস্তর অভিযোগ ছিল এবং সেই অভিযোগের একটি অনেক বড় লিস্ট নিয়ে তারা নির্বাচন কমিশন সচিবালয়ে এসেছিলেন এবং এখানে এসে তিনি 2 জন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবের 3 জনের সঙ্গে তারা এখানে এসে বৈঠক করেছেন এবং এই বৈঠকে তারা নানা অভিযোগ জানিয়েছেন এবং আপনি সংবাদে যেমনটি বলছিলেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিট 10 আগে তারা আমাদের সঙ্গে কথা বলে অর্থাৎ আনুষ্ঠানিক ব্রিফিং করে এখান থেকে চলে গেছেন। তারা বলছেন যে 32টি আসনে তারা চিহ্নিত করেছেন এবং তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে, উপযুক্ত তথ্য প্রমাণ রয়েছে যে সেসব কেন্দ্রে ভোট গণনা থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত নানা ধরনের কারচুপি হয়েছে, কালো টাকার খেলা হয়েছে। সব কিছু মিলে তাদের কাছে একদম সুস্পষ্ট তথ্য আছে। 32টি আসনে তারা ভোট পুনর্গণনার জন্য আবেদন করেছেন নির্বাচন কমিশন সচিবালয় এবং একটি বিষয় জানিয়ে রেখে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে 17 তারিখ শপথ গ্রহণ অনুষ্ঠানে জামাত এবং এনসিপি সহ মোট 11 দলীয় জোটের যে 77 জন নবনির্বাচিত সংসদ সদস্য তারা শপথ গ্রহণে যাবেন কিনা এই বিষয়টি জানতে চাওয়া হয়েছিল। তারা এই বিষয়ে পজিটিভ উত্তর দিয়েছেন, অর্থাৎ তারা শপথ গ্রহণে যাবেন। তারা বারবার একটি কথা বলছেন যে দীর্ঘদিন পরে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা নবনির্বাচিত সরকারের সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় দল যেহেতু তারা গঠন করতে যাচ্ছে সেই হিসেবে তারা সরকারকে সহযোগিতা করে দেশকে সামনে এগিয়ে নিতে চায়। এবং আপনাকে যদি আবার আমি একটু নির্বাচনকালীন সহিংসতার বিষয় যদি বলতে যাই, যদিও খুব উল্লেখযোগ্য হারে কোনো সহিংসতা নির্বাচনের সময় ঘটেনি, তবুও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল যেগুলো নিয়ে তারা এখানে আজকে অভিযোগ জানাতে এসেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল নারীদেরকে হেনস্থা করা, অর্থাৎ যেসব নারীরা ভোট কেন্দ্রে এজেন্ট হিসেবে ছিলেন বা ভোটার হিসেবে জামাতে ভোট দিতে গিয়েছেন তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে, কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, এমনটিও তারা এখানে উপস্থাপন করেছেন। এবং তারা বলছেন নির্বাচন কমিশন সচিবালয় থেকে তাদের কাছে তথ্য জানানো হয়েছে লুট হওয়া অস্ত্রের মধ্যে প্রায় 400 শতাধিক অস্ত্র এখনও যেগুলো ফেরত পাওয়া যায়নি সেগুলো এখনও বাইরে রয়েছে, যেগুলো আসলে হুমকির কারণ। তো সব কিছু মিলিয়ে তারা বলছেন যে তাদের এই যেসব অভিযোগ রয়েছে এই অভিযোগগুলোর বিষয়ে নির্বাচন কমিশন হয়তো বা কোনো ব্যবস্থা গ্রহণ করবে এমনটি তারা আশা করছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদেরকে কোনো তথ্য জানানো হয়নি। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে আমাদেরকে আসলে অফ দ্য রেকর্ড নির্বাচন কমিশনার একজন তিনি বলেছেন যে আজকে যে কোনো সময় হয়তোবা প্রধান নির্বাচন কমিশনারের শপথ গ্রহণের বিষয়ে একটি চিঠি আসতে পারে। ফারিয়া। শাকিলা, আপনাকে ধন্যবাদ। ক্যাবিনেট বৈঠক চলছে যমুনায়। এটি হতে পারে ইউনূস সরকারের শেষ বৈঠক। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ পর্যায়ে থাকায় আজকের বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এই বৈঠকে চলমান প্রশাসনিক কার্যক্রম, রাষ্ট্রীয় বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি এবং রুটিন এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে। এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে মঙ্গলবার গঠিত হতে পারে নতুন সরকার। ফলে আজকের ক্যাবিনেট বৈঠককে বিদায়ী বৈঠক হিসেবেও বিবেচনা করছেন অনেকেই।
কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় নিহত 2 জামায়াত কর্মীর কবর জিয়ারত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জেলার ইটনা ও নিকলী উপজেলায় গিয়ে নিহতদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নেন তিনি। গত 3 ফেব্রুয়ারি কটিয়াদির জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম ও 8 ফেব্রুয়ারি ইটনার জনসভায় যাওয়ার পথে স্ট্রোকে শাহ আলম নামে ওই 2 জামায়াত কর্মীর মৃত্যু হয়। খবর জিয়ারত শেষে জামায়াত আমির বলেন, কিছু মানুষ শুধুমাত্র স্বার্থের জন্যই গরিবের সাথে হাত মেলায়। এ সময় নিহত 2 ব্যক্তির পরিবারের সকল দায়িত্ব নেয়ার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। বিশেষ বিশেষ সিজনে এই গরিব মানুষগুলোর সাথে হাত মেলান, একটু যখন তাদের থেকে আড়াল হয়ে যান তখন রুমাল বের করে অথবা টিস্যু পেপার দিয়ে হাত মুছে আমার জন্য দোয়া করবেন। যে প্রত্যাশায় পরিবারের ব্যাপারে রাখলাম, আল্লাহ যেন এটা পূরণ করার তৌফিক দান। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের ঘোষিত টানা 4 দিনের ছুটি শেষে রাজধানীমুখী হয়েছেন কর্মজীবী, পেশাজীবী ও শ্রমজীবী মানুষ। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফেরার পথে বাস, ট্রেন ও লঞ্চে দেখা গেছে উপচে পড়া ভিড়। মহাসড়কগুলোতেও রয়েছে বাড়তি যানবাহনের চাপ। বিস্তারিত মুনতাসির মামুনের প্রতিবেদনে। ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানীতে ফিরেছে হাজারো মানুষ। রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে সকাল থেকেই একের পর এক ট্রেন এসে পৌঁছাচ্ছে যাত্রীটা পরিপূর্ণ হয়ে। প্ল্যাটফর্ম জুড়ে ছিল উপচে পড়া ভিড়। অনেকেই পরিবার নিয়ে ফিরছেন কর্মস্থলে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। হ্যাঁ, অবশ্যই ভোটাধিকার নিজের আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি, আমার পরিবারও সবাই ভোট দিয়েছে। খুব ভালো লাগছে, ভোট দেওয়ার জন্য গিয়েছিলাম। ঈদে যেভাবে মানুষ আনন্দ করার জন্য বাড়িতে যায়, ওই মানসিকতা নিয়ে গেলাম। ওভাবে খুব ভালোভাবে ভোট দিয়ে আবার ফিরে আসছি। না, এই যে অনেক বছর পরে উৎসব মুখর পরিবেশে সবাই বাড়িতে গেছে ভোট দিতে, ঈদের আগেই আবার অন্যরকম আরেকটা ঈদের মতোই ফিলিংস হয়েছে, তো সব মিলাই ভালো লাগছে। এটাই ছুটি শেষে রাজধানী কর্মব্যস্ততা ফিরতে শুরু করেছে। আগামীকাল থেকে অফিস আদালত খুলে গেলে এ চাপ আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। ইতিমধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে, তো যারা ভোট প্রদানের উদ্দেশ্যে যার যার গন্তব্যে ভ্রমণ করেছেন, এখন তারা আবার ফেরত যাত্রায় ভ্রমণ করছেন, ঢাকা আগমন করছেন যার যার কর্মস্থলে যোগদান করার জন্য। তো নির্বাচনের একদিন পরে থেকে মানে 14 তারিখ থেকে আর কি মোটামুটি যাত্রী চাপ বেশ ছিল যারা ঢাকায় ফিরছেন। তো আজকেও যথারীতি বিভিন্ন ট্রেনে যাত্রীর চাপ অনেক বেশি। রাজধানীতে কর্মচাঞ্চল্য পুরোপুরি ফিরতে আরও একদিন সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুনতাসির মামুন, RTV, ঢাকা। খাসির মাংস হিসেবে কুকুর জবাই করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন নওগাঁর 2 ব্যক্তি। বিষয়টি নজরে পড়তেই হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। জনরোষের মুখে পড়ার আগেই দ্রুত এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় অভিযুক্তরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এদিকে প্রাথমিক পরীক্ষায় প্রমাণ মিলেছে উদ্ধারকৃত মাংস আসলেই কুকুরের ছিল। নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। নওগাঁর ধামরহাট উপজেলার মঙ্গলবাড়ি বাজারে হরগৌরী রাস্তায় ইমজাদ আলী ও দুলু হুজুর নামে 2 ব্যক্তি খাসির মাংস হিসেবে একটি কুকুর জবাই করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা হাতে নাতে জালিয়াতি ধরে ফেলেন। জনরোষের মুখে পড়ার আগেই অভিযুক্তরা দ্রুত এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। অভিযুক্তরা পালিয়ে গেলেও তাদের গ্রেফতারে শুরু হয়েছে জোর তৎপরতা। চামড়া পরে আছে, কাল্লা পরে আছে। বাবার জিজ্ঞেস করলাম যে কি এগুলা, কি এটা তুমি কিভাবে করতে পারলে? এলা তো বাবা আমি তো যা করেছি, দুলু বললি ছিল আমার সাথে, আমি তো একলাই ছিলাম না, আমাকে এরাই করে নিয়েছি। এরা মোবাইলে জানতে পারলাম যে এই এলাকায় একটা কুকুর জবাই হয়েছে মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে। আমি সেই কথা শুনে দ্রুত ছুটে আসি, এলাকায় আসি, দেখি ঘটনা সত্য। এখানে কুকুরের মাংস, কুকুরের মাথা এগুলো পড়ে আছে। আপনারা সবাই দেখতেছেন বিষয়টা। আমি এসে সত্যতা দেখলাম যে এখানে ঠিকই কুকুর দেখা যাচ্ছে, তার মাথা দেখা যাচ্ছে এবং এখানে অনেক লোক সমাগম। তো এইটা যাতে
আর না হয় আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। এদিকে জবাইকৃত প্রাণীর মাংস উদ্ধার করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরটিভিকে জানান, উদ্ধারকৃত মাংস সত্যি কুকুরের কিনা তা নিশ্চিত হতে বৈজ্ঞানিক পরীক্ষা করা হচ্ছে। না, আটক করি নাই, ওরাই আটক করছিল, ওরাই গ্রামবাসী করছে, ওরাই চলে গেছে। আমরা পরে যা টামড়া একটু হাড়াড্ডি পাওয়া যায় একটু নিয়ে আসতেছি সিজার লিস্ট করে, আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন ভাই। প্রাথমিক পরীক্ষার মাংসগুলো কুকুরের মাংস ছিল বলে প্রমাণ মিলেছে। বিশেষজ্ঞের চূড়ান্ত রিপোর্টের পর আইনগত ব্যবস্থা আরো জোরালো করা হবে বলে জানিয়েছে পুলিশ। এটা তো অবশ্যই অপরাধ, এটা আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করবে, যে আমাদের যে মানে বাংলাদেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী বিধির অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 100% শিওর ওটা কুকুরের মাংস। সংশ্লিষ্টরা বলছেন, জনগণের নিরাপত্তা আর খাদ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত কঠোর পদক্ষেপই হবে সরকারের আসল পরীক্ষা। লামিয়া তানজিন মাহমুদ, RTV। নানান নাটকীয়তার পর টি-20 বিশ্বকাপের 10ম আসরের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসী স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। মর্যাদার লড়াইয়ের পাশাপাশি সুপার 8-এ নজর দুই দলের। তবে ম্যাচটি উকি দিচ্ছে বৃষ্টি শঙ্কা। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম কাটা পড়ার পর ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান। তবে ক্রিকেটের স্বার্থ রক্ষার্থে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনুরোধে বিশ্বের কয়েক কোটি ক্রিকেট ভক্তের পছন্দের লড়াই মাঠে গড়াতে যাচ্ছে। এই গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে দুই দল। নেদারল্যান্ডসের বিপক্ষে কোনো রকমের জয় দিয়ে আসর শুরু করে পাকিস্তান। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে এবার সুপার 8-এ নজর ম্যান ইন গ্রিনদের। এদিকে বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে পরিসংখ্যানটা ভালো নয় দলটির, তবে অধিনায়ক সালমান আগা আত্মবিশ্বাসী জয় নিয়ে। হ্যাঁ, তাদের বিপক্ষে আমাদের রেকর্ড ভালো নয়, কিন্তু এটা নতুন দিন, নতুন ম্যাচ। জেতার জন্য আমাদের ভালো খেলতে হবে। ইতিহাস বদলানো যায় না, সেখান থেকে শিক্ষা নেওয়া যায়। আমরাও শিক্ষা নিয়েছি। এদিকে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে 29 রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে 93 রানের বড় জয় পায় ভারত। তাতে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে স্বাগতিকরা অবস্থান ধরে রেখেই চোখ রাখছে সুপার 8-এ। তাতে পাকিস্তানের মুখোমুখি হতে মুখিয়ে ভারত। মাঠে নিজেদের প্রমাণ করতে চান অধিনায়ক সূর্যকুমার। তারা এখন ভালো খেলেছে, গত দুই ম্যাচেও ভালো করেছে। এই কন্ডিশনে ম্যাচ দুটি খেলায় তারা কিছুটা সুবিধা পাবে। আমাদেরও চেনা কন্ডিশন। আপাতত মাঠে যেতে চাই আর নিজেদের সক্ষমতা দেখাতে চাই। টি-20-তে দুই দলের 16 বারের দেখায় ভারতের জয় 12টি আর পাকিস্তানের 3টি। অবশ্য এই পরিসংখ্যানে পরিবর্তন আনতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। তাতে একটি করে পয়েন্ট নিয়ে দুই দলই উঠবে সুপার 8-এ। রাফি আমিন, RTV। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে নারীকে ধর্ষণের ঘটনাটি প্রোপাগান্ডা বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত 10টায় বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন। এর আগে দুপুরে নোয়াখালী 250 শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ করেন ওই নারী। এই বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, পুলিশি তদন্তে ভাইরাল হওয়া নারী ধর্ষণের বিষয়টির সত্যতা মেলেনি। এদিকে নির্বাচনের পরে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা আড়াল করতেই পরিকল্পিতভাবে ধর্ষণের নাটক সাজানো হয়েছে বলে দাবি উপজেলা বিএনপির। দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। সকালে মুন্সিগঞ্জ সদরের নাহাপাড়া এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল কবির এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নাজমুল হাসান নামে আরও একজন গুরুতর আহত হয়েছে। নিহত রাসেল নারায়ণগঞ্জের ফতুল্লাহ শাহী মহল্লা এলাকার বাসিন্দা। এদিকে কুমিল্লার লালমাইয়ে রেল লাইনের দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন নামে এক অটো রিকশা চালকের মৃত্যু হয়েছে। সকাল 7:30টার দিকে উপজেলার বাগমারা রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মাছেম মোল্লা ও আখি খাতুন নামে দুজনের মৃত্যু হয়েছে। রমজানের আগেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির বাজার স্থিতিশীল হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গত কয়েক মাস ধরে এলপিজির বাড়তি দামে সৃষ্ট জন অসন্তোষের মধ্যেই এই আশার বাণী দেন উপদেষ্টা।
বলেন দ্রুতই সাপ্লাই বাড়িয়ে এলপিজির বাজার স্থিতিশীল করা হবে। এছাড়া গত বছরের ন্যায় এবারও রমজানের ভালো প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার, তাই নতুন সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে না। এছাড়া জ্বালানি খাতের জন্য কেয়ার স্টেশন, ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড, এক্সপ্লোসিভ লাইসেন্স অটোমেশন, অয়েল পারচেজ নেগোসিয়েশন এবং সজাগ ক্রেসপাস অ্যালার্ট নামে 5টি অ্যাপের উদ্বোধন করা হয়েছে, যা বাজার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।